আসসালামু আলাইকুম। নবম ও দশম শ্রেণীর শিক্ষার্থীরা, তোমরা কেমন আছো? আশা করি বাড়িতে আছো, নিরাপদে আছো। আজকের অনলাইন ক্লাসে তোমাদের সকলকে স্বাগতম। আমি মোহাম্মদ তালহা রাশেদ, সহকারী শিক্ষক গণিত, ইবনে তাসলিমা নাসির স্কুল অ্যান্ড কলেজ, আঙ্গারিয়া, শরীয়তপুর। পাঠ পরিচিতি। বিষয় সাধারণ গণিত, শ্রেণী নবম ও দশম, অধ্যায় প্রথম। অধ্যায়ের শিরোনাম হল বাস্তব সংখ্যা, লেকচার 2। আজকের পাঠের শিরোনাম হল বাস্তব সংখ্যা। আমরা পূর্বে লেকচার 1-এ বাস্তব সংখ্যার শ্রেণীবিন্যাস নিয়ে আলোচনা করা হয়েছে। আজকের লেকচার আমরা বাস্তব সংখ্যার শ্রেণীবিন্যাস এবং অন্যান্য দিক আমরা দেখব। আজকের লেকচার থেকে তোমরা যা শিখতে পারবে: শেখনফল। 1. সংখ্যার প্রকারভেদ বলতে পারবে। 2. আবৃত ও অনাবৃত দশমিক সংখ্যা নির্ণয় করতে পারবে। 3. সামান্য ও দশমিক ভগ্নাংশের রূপান্তর করতে পারবে। 4. মূলদ ও অমূলদ সংখ্যা নির্ণয় করতে পারবে। আজকের সম্পূর্ণ লেকচারে তোমরা 4টা জিনিস শিখতে পারবে। প্রথম হচ্ছে সংখ্যার প্রকারভেদ বলতে পারবে। দ্বিতীয় হচ্ছে আবৃত ও অনাবৃত দশমিক সংখ্যা নির্ণয় করতে পারবে। সামান্য ও দশমিক ভগ্নাংশের রূপান্তর করতে পারবে। মূলদ ও অমূলদ নির্ণয় করতে পারবে। তো আমরা সরাসরি আজকের লেকচারে চলে যাই। লক্ষ্য করো, সচরাচর আমরা নিচের সংখ্যাগুলো দেখতে পাই। আমরা এই সংখ্যাগুলো সকলেই দেখতে পাই, যেমন 1, 2, 3, 4, 5 ... এগুলো আসলে কী ধরনের সংখ্যা? আবার আমরা শূন্য দেখতে পাই, আবার -1, -2, -3 মাইনাস টাইপের সংখ্যা দেখতে পাই। প্রিয় শিক্ষার্থীবৃন্দু, তোমরা একটু মনোযোগ সহকারে স্ক্রিনে লক্ষ্য করো। আমরা তারপরে 1.2, 2/3, 0.8, √5, √2 এই ধরনের সংখ্যাগুলো আমরা দেখতে পাই। আমরা প্রথমে স্ক্রিনে লক্ষ্য করি 1, 2, 3, 4, 5 এগুলো কী ধরনের সংখ্যা? আমাদের মনে অনেকেরই প্রশ্ন হতে পারে। এগুলো হচ্ছে স্বাভাবিক সংখ্যা বা ন্যাচারাল নাম্বার। এগুলো হচ্ছে স্বাভাবিক সংখ্যা বা ন্যাচারাল নাম্বার। আমরা বাস্তবে যে সংখ্যা দেখতে পাই সেটি হচ্ছে স্বাভাবিক সংখ্যা। আমাদের পূর্বে লেকচার 1-এ সংখ্যার ডেফিনেশন এবং উদাহরণ দিয়ে দেখানো হয়েছে। আজকের লেকচারে বাস্তব সংখ্যায় আমরা আজকে চিত্র দিয়ে আমরা উদাহরণ দেখব এটা কোন ধরনের সংখ্যা, এটা আজকের লেকচারে দেখানো হবে। তো স্ক্রিনে একটু প্রিয় শিক্ষার্থীবৃন্দ একটু যদি লক্ষ্য করো, 1, 2, 3, 4, 5 ... এটা কী ধরনের সংখ্যা? এটা হচ্ছে স্বাভাবিক সংখ্যা বা ন্যাচারাল নাম্বার। 0, দেখো, 0 সহ 1, 2, 3, 4, 5 ... শূন্য তার সাথে যুক্ত করা হয়েছে। এই সম্পূর্ণ বৃত্তটা, যেটা গোল বৃত্তাকার দেখতে, এই সম্পূর্ণ 0, 1, 2, 3, 4, 5 এগুলো হচ্ছে আমাদের অঋণাত্মক সংখ্যা। আমরা অঋণাত্মক সংখ্যার যদি আমরা এক্সাম্পল দিয়ে ডেফিনেশনটা দিতে চাই, 0 সহ সকল ধনাত্মক সংখ্যাকে অঋণাত্মক সংখ্যা বলে। 0 সহ এর মানে আমার সম্পূর্ণ বডিটা হচ্ছে নিউট্রালে 0,
আর হাতের ডান দিকটা হচ্ছে ধনাত্মক মান, বাম দিকটা হচ্ছে ঋণাত্মক মান। তাহলে 0 আমার হাতের ডান দিক। এটা নিয়ে যেটা কাজ করব সেটা হচ্ছে অঋণাত্মক সংখ্যা। যদি আমাদের পরীক্ষা আসে যে অঋণাত্মক সংখ্যা কোনটি, 0 কী ধরনের সংখ্যা, তাহলে আমরা খুব সহজেই বলতে পারবো 0 অঋণাত্মক সংখ্যা। স্ক্রিনে যদি একটু লক্ষ্য করো, আমাদের আরেকটা এক্সাম্পল অ্যাড করা হয়েছে -1 -2। তাহলে এই যতগুলো সংখ্যা ছিল সব সংখ্যা থাকবে 0 1 2 3 4 5 -1 -2। এই সমস্ত সংখ্যাগুলোকে বলে পূর্ণ সংখ্যা। এটা কোনো দশমিক নাই বা কোনো কিছু নেই, এটা যেমন টোটাল পূর্ণ ফিগার, এটা হচ্ছে আমাদের পূর্ণ সংখ্যা। আমাদের দেখো পরবর্তীতে আমাদের বৃত্তে আরেকটা টপিক অ্যাড করা হচ্ছে 1.2 2/3 0.8। এগুলার সাথে সমস্ত সংখ্যাগুলা যেমন 1 2 3 4 5 0 -1 -2 এই সমস্ত সংখ্যাগুলাকে বলে মূলদ সংখ্যা। তাহলে আমরা মূলদ সংখ্যার ক্ষেত্রে আমরা দুইটা শর্ত, পূর্বের লেকচারে বলা হয়েছে দুইটা শর্ত আমরা যদি মনে রাখতে পারি তাহলে খুব সহজেই মূলদ সংখ্যা নির্ণয় করতে পারবো। তাহলে সমস্ত মানে এক কথায় ভগ্নাংশ সংখ্যা ও পূর্ণ সংখ্যাটাই হচ্ছে আমাদের মূলদ সংখ্যা, বা দশমিক ভগ্নাংশ যেটা, সেটা হচ্ছে আমাদের কি মূলদ সংখ্যা। এখন আমাদের অমূলদ সংখ্যা কোনগুলো, যদি আমরা পুরো সম্পূর্ণ চিত্রের মাধ্যমে একটু ফিগারটা লক্ষ্য করি, অমূলদ সংখ্যা কোনটি, তাহলে দেখো আমাদের পুরো সম্পূর্ণর সাথে √2 √5 এবং √15 এগুলো হচ্ছে আমাদের কী ধরনের সংখ্যা, অমূলদ সংখ্যা। যেটাকে p/q আকারে প্রকাশ করা যায় না সেটা হচ্ছে আমাদের অমূলদ সংখ্যা। তাহলে আমরা পুরো সম্পূর্ণ চিত্রটা দিয়ে যদি একটু লক্ষ্য করি, তাহলে কোনটা কার সাথে সম্পৃক্ত বা যুক্ত, যেমন স্বাভাবিক সংখ্যা হচ্ছে 1 2 3 4 5, অঋণাত্মক সংখ্যা হচ্ছে 0 সহ 1 2 3 4 5, এটা হচ্ছে অঋণাত্মক সংখ্যা। পূর্ণ সংখ্যা যেমন 0 1 2 -1 -2 এটা হচ্ছে পূর্ণ সংখ্যা। মূলদ সংখ্যা হচ্ছে 1.2 2/3 0.8 বা -1 -2 এগুলো হচ্ছে মূলদ সংখ্যা। অমূলদ সংখ্যা হচ্ছে রুট যুক্ত, পূর্ণবর্গ নয় বা মানে বর্গমূল টাইপের এই ধরনের সংখ্যা হচ্ছে অমূলদ সংখ্যা। এখন যদি √2 √5 √15 এগুলো হচ্ছে আমাদের অমূলদ সংখ্যা, কিন্তু টোটাল যতগুলো সংখ্যা আমরা পেলাম, স্ক্রিনে একটু লক্ষ্য করো, টোটাল আমরা যতগুলো সংখ্যা পেলাম 1 2 3 4 5 0 -1 -2 1.2 2/3 0.8 √5 √2 √5 এই সমস্ত সংখ্যাগুলোকে বলে বাস্তব সংখ্যা। এই সমস্ত সংখ্যাগুলোকে বলে বাস্তব সংখ্যা। এই টোটাল সংখ্যাগুলোকে আমাদের বলে বাস্তব সংখ্যা। আমরা যদি একটু চিত্রের ফিগারটাই যদি একটু লক্ষ্য করি, এই টোটাল সম্পূর্ণ বৃত্তের যে চোখের মতো দেখতে, এটা ঠিক সম্পূর্ণটাকে বলে বাস্তব সংখ্যা। এই সমস্ত সংখ্যাগুলোকে বাস্তব সংখ্যা বলে। তাহলে বাস্তব সংখ্যার সংজ্ঞা হলো মূলদ এবং অমূলদ সংখ্যা, সকল মূলদ এবং অমূলদ সংখ্যাগুলোকে কি বলে, বাস্তব সংখ্যা বলে। তাহলে এখানে 1 2 3 0 -1 -2 √5 √2 এগুলো সবগুলো সংখ্যা কি সংখ্যা, বাস্তব সংখ্যা। একটু যদি চিত্রে লক্ষ্য করো স্ক্রিনে, যেমন দেখো আমরা প্রথমে যে চিত্রটা দিয়ে আলোচনা করা হয়েছে, আলোচনা ছিল 1 2 3 4 5 ... এখানে আমরা আরেকটা বৃত্ত দিয়ে 1 2 3 4 5 6 7 8 9 ... এইগুলাকে স্বাভাবিক সংখ্যা বা ন্যাচারাল নাম্বার বলে। টোটাল সংখ্যাটাকে স্বাভাবিক সংখ্যা বা ন্যাচারাল নাম্বার বলে। এদেরকে এন দ্বারা প্রকাশ করা হয়, এদেরকে এই সবগুলো সংখ্যাকে এন দ্বারা প্রকাশ করে। তাহলে যদি বলে যে এন মানে হচ্ছে ন্যাচারাল নাম্বার, এন মানে হচ্ছে 1 2 3 4 5 ... এখন এই ন্যাচারাল নাম্বারগুলোকে যদি আমি সংখ্যা রেখায় প্রকাশ করি, সংখ্যা রেখার মাধ্যমে প্রকাশ করি, যেমন সংখ্যা রেখা মানে 1 2 3 4 5, প্রত্যেকটা জায়গায়, প্রত্যেকটা সংখ্যার জায়গায় একটা করে পয়েন্ট, এই টোটাল পয়েন্টগুলোকে যোগ করা মানে হচ্ছে সংখ্যা রেখায়।
স্ক্রিনে একটু লক্ষ্য করো, আমরা প্রথম যে চিত্রটা নিয়ে কাজ করা হয়েছে সেই চিত্রটা আবার দেওয়া হয়েছে, স্ক্রিনে লক্ষ্য করো। যেমন শূন্য সহ তার সাথে যুক্ত করা হয়েছে 0, 1, 2, 3, 4, 5, এভাবে শূন্য সহ সাথে যে সংখ্যাগুলো যুক্ত করা হয়েছে এই সংখ্যাগুলোকে বলে অঋণাত্মক সংখ্যা বা নন নেগেটিভ ইন্টিজার। নন নেগেটিভ ইন্টিজার্স, এই সংখ্যাগুলোকে বলে অঋণাত্মক সংখ্যা, যার অপর নাম হচ্ছে নন নেগেটিভ ইন্টিজার্স। এটাকে যদি আমি সংখ্যা রেখায় দেখি তাহলে এটা শূন্য, তার সাথে শূন্য সংখ্যা প্রথমে দেখাবো 0, 1, 2, 3, 4, 5, 6, 7, 8, এই সবগুলা পয়েন্ট আমরা জাস্ট যোগ করে দিব। এটা হচ্ছে আমাদের নন নেগেটিভ নাম্বারস, এটা হচ্ছে আমাদের সংখ্যা রেখার মাধ্যমে প্রকাশ করা হয়েছে। 0 একটু স্ক্রিনে যদি লক্ষ্য করো, 0 ধনাত্মক ও না, অঋণাত্মকও না, এটি অঋণাত্মক বা নন নেগেটিভ ইন্টিজার্স। যদি কখনো প্রশ্ন আসে 0 কি, 0 ধনাত্মকও না, ঋণাত্মকও না, এটা হচ্ছে অঋণাত্মক নন নেগেটিভ ইন্টিজার্স। আমরা সেই প্রথম চিত্রটার মধ্যে আমরা পরবর্তীটা -1, -2 নিয়ে আমরা এটা আলোচনা করা হয়েছে। যেমন দেখো 0, 1, 2, 3, 4, 5, 6, একইভাবে শূন্যের অপোজিট থেকে -2, -3, -1, -2, -3 এরকম করে দেওয়া হয়েছে। তাহলে এই টোটাল সংখ্যাগুলোকে বলে পূর্ণ সংখ্যা বা ইন্টিজার্স। পূর্ণ সংখ্যা বা ইন্টিজার্স, এদেরকে জ্যাড দ্বারা প্রকাশ করা হয়। যদি কোথাও জ্যাড থাকে মনে রাখতে হবে, জ্যাড দেওয়া থাকলে এখানে অবশ্যই আমার মাইনাস মানও নিতে হবে, প্লাস মানও নিতে হবে। অবশ্যই আমি নিজের বডিটা হচ্ছে টোটাল, তোমাদের সম্পূর্ণ বডিটা হচ্ছে যেমন আমার পুরো বডিটা হচ্ছে টোটালটা হচ্ছে 0, হাতের ডান দিকটা হচ্ছে প্লাস, বাম দিকটা হচ্ছে মাইনাস। এই ডান দিকে সমস্ত পূর্ণমান নিতে হবে, বাম দিকে সমস্ত পূর্ণমান নিতে হবে, তার সাথে অবশ্যই শূন্য নিতে হবে। এটাকে প্রকাশ করে জ্যাড দ্বারা। তাহলে একটা সেট আমাদের যদি ডিফাইন করি আমরা, জ্যাড সমান মাইনাস, সমস্ত মাইনাস মান, তারপর হচ্ছে 0, তারপর হচ্ছে সমস্ত প্লাস মান। তাহলে এটাকে যদি আমরা সংখ্যা রেখায় ডিফাইন করি, এই যে যেই মানগুলা স্ক্রিনে দেওয়া আছে এটাকে যদি আমরা সংখ্যা রেখায় ডিফাইন করি, তাহলে শূন্য মাঝখানে, দেখো টোটাল শূন্যটা মাঝখানে পয়েন্টটা, তারপরে 1 ডান দিকে, তারপরে 2, তারপরে 3, তারপরে 4। একইভাবে বাম দিকে যদি লক্ষ্য করো -1, -2, -3, -4। তাহলে এটাকে আমরা যদি সংখ্যা রেখায় প্রকাশ করি, এটা হচ্ছে পূর্ণ সংখ্যা। স্ক্রিনে লক্ষ্য করো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এবার তোমরা 0 ও 1-এর মাঝামাঝি দুটি সংখ্যা বলো। তোমরা প্রত্যেকেই তোমাদের খাতায় একটু লিখে ফেলো, 0 ও 1-এর মাঝামাঝি দুটি সংখ্যা লিখো বা বলো। 0 এবং 1-এর মাঝামাঝি যেমন 1/2, 1/3, 3/4, 0.6, 0.8 ইত্যাদি। এই সবগুলা সংখ্যা 1-এর মাঝে। যেমন 1 থেকে 2-এর মধ্যে অসংখ্য নাম্বার আছে, দশমিক যুক্ত অসংখ্য নাম্বার বা ভগ্নাংশ টাইপের অসংখ্য নাম্বার আছে যেগুলো 1 থেকে 2-এর মধ্যে। তো আমরা আরেকটা পয়েন্ট স্ক্রিনে লক্ষ্য করে, এভাবে যে কোনো দুটি পূর্ণ সংখ্যার মাঝামাঝি সংখ্যা বলো। এভাবে দুইটা পূর্ণ সংখ্যার মাঝামাঝি সংখ্যা বলো। একইভাবে দুইটা পূর্ণ সংখ্যার মাঝামাঝি সংখ্যা, যে কোনো দুইটা পূর্ণ সংখ্যার মাঝামাঝি সংখ্যা, যেমন 7/2, -19/3, এই যে 50/17, 7/18, 8.6, 20.23 ইত্যাদি। এই সংখ্যাগুলো অপূর্ণ সংখ্যা, যা সামান্য ভগ্নাংশ বা দশমিক ভগ্নাংশ। এই সংখ্যাগুলো অপূর্ণ সংখ্যা, যা সামান্য ভগ্নাংশ বা দশমিক ভগ্নাংশ। তাই যে সংখ্যাকে দুটি পূর্ণ সংখ্যার অনুপাত আকারে লেখা হয় তাকে মূলদ সংখ্যা বা রেশনাল নাম্বারস বলে। যে সংখ্যাকে দুটি পূর্ণ সংখ্যার অনুপাত আকারে লেখা যায় তাকে মূলদ সংখ্যা বা রেশনাল নাম্বার বলে।
তাহলে আমরা মূলদ সংখ্যা পূর্বের লেকচারে আলোচনা করা হয়েছে যে সংখ্যাকে পি বাই কিউ আকারে প্রকাশ করা যায়, যে সংখ্যাকে পি বাই কিউ আকারে প্রকাশ করা যায় কিন্তু অবশ্যই কিউ এর মান নট ইকুয়াল 0 হতে হবে, সেটা হচ্ছে আমাদের মূলদ সংখ্যা। তাহলে মূলদ সংখ্যার আমরা শর্টকাট একটা জানি, সমস্ত পূর্ণ সংখ্যা এবং দশমিক ভগ্নাংশ এগুলো হচ্ছে আমাদের কি মূলদ সংখ্যা বা রেশনাল নাম্বারস। তাহলে আমরা এটার শর্ট ফরম্যাটে একটু জাস্ট নোট আকারে তোমরা আমাদের স্ক্রিনে একটু লক্ষ্য করো, স্ক্রিনে ভিডিওটা দেখে তোমরা একটু নোট করে নিতে পারো তোমাদের খাতার মধ্যে। মূলদ সংখ্যা চিহ্নিত করার ক্ষেত্রে খুব সহজেই, অর্থাৎ পূর্ণ সংখ্যা কমা সামান্য ভগ্নাংশ ও দশমিক ভগ্নাংশ মিলে একত্রে মূলদ সংখ্যা বা রেশনাল নাম্বারস বলে। পূর্ণ সংখ্যা, সামান্য ভগ্নাংশ ও দশমিক ভগ্নাংশ মিলে একত্রে মূলদ সংখ্যা বা রেশনাল নাম্বারস বলে। তাহলে আমরা খুব সহজেই মূলদ সংখ্যা চিহ্নিত করতে পারবো। স্ক্রিনে একটু লক্ষ্য করো, আমরা প্রথম যে চিত্রটা নিয়ে আলোচনা করা হয়েছে, স্ক্রিনের মধ্যে 1, 2, 3, 4 দশমিক দিয়ে মান দেওয়া আছে, 0.5, তারপরে 3/4 এরকম করে যুক্ত দেওয়া আছে। এই টোটাল চিত্রটা থেকে এগুলো হচ্ছে আমাদের মূলদ সংখ্যা বা রেশনাল নাম্বারস। এই টোটাল সংখ্যাটা হচ্ছে আমাদের মূলদ সংখ্যা বা রেশনাল নাম্বারস। মূলদ সংখ্যাকে তোমাদের একটু প্রিয় শিক্ষার্থীবৃন্দ একটু মনে রাখতে হবে, মূলদ সংখ্যাকে কিউ দ্বারা প্রকাশ করা হয়। যদি কখনো কোনো সেটে বা কোথাও কিউ দেওয়া থাকে, কিউ দেওয়া মানে হচ্ছে আমাদের মূলদ সংখ্যা। যেমন এন মানে আমাদের বলা হয়েছে ন্যাচারাল নাম্বার। যেটা 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 যেখানে ইউজ করাবে সেটা আমাদের মনে রাখতে হবে প্রতীক, যেমন জেড পূর্ণ সংখ্যা। তাহলে একইভাবে মূলদ সংখ্যার ক্ষেত্রে আমাদের মনে রাখতে হবে কিউ দ্বারা প্রকাশ করে সেটা হচ্ছে মূলদ সংখ্যা বা রেশনাল নাম্বারস। তাহলে এটা যদি আমরা সংখ্যা রেখে একটু লক্ষ্য করি, সংখ্যা রেখে দেখো মাঝখানে শূন্য শূন্য জায়গায় ঠিক বরাদ্দ, হাতের ডান দিকে ধনাত্মক মান, বাম দিকে ঋণাত্মক মান। তাহলে অবশ্যই 3/4 এটা অবশ্যই 1-এর ছোট, তাহলে এটা 0 এবং 1-এর মাঝামাঝি, 0 এবং 1-এর কাছাকাছি পয়েন্টে বসবে। আবার 1 থেকে 2, 2-এর মধ্যে 3/2, তাহলে এই 3/2টা হচ্ছে আমাদের ঠিক 3-2 দ্বারা যদি আমরা ভাগ করি 1 পয়েন্ট সামথিং আসবে। এটা অবশ্যই 1 এবং 2-এর মাঝামাঝি, যেমন 2.5 এটা 2-এর পরে হবে, 2 এবং 3-এর মাঝামাঝি পয়েন্ট হবে। যেমন -1/4 এটাকে আমরা যদি ডিভাইডেড করি, এটা 0 এবং -1-এর মাঝামাঝি, 0 এবং -1-এর একটু কাছাকাছি পয়েন্টে হবে। তারপরে -1 এবং -2 যেমন -1.5 এটা ঠিক -1 এবং -2-এর মাঝামাঝি হবে। তাহলে আমাদের সংখ্যা রেখাটা একটু মনে রাখতে হবে, যদি কখনো সংখ্যা রেখা দিয়ে কোনো কিছু চায় তাহলে আমরা খুব সহজেই নির্ণয় করতে পারবো। একটা দেখো, একটা শর্ত দেওয়া আছে স্ক্রিনে তোমাদের একটা শর্ত দেওয়া আছে, যেমন কিউ সমান সমান পি বাই কিউ, যেখানে পি ও কিউ পূর্ণ সংখ্যা এবং কিউ নট ইকুয়াল 0। এর মানে আমাদের সেই প্রথম সংখ্যাটা যেটাকে পি বাই কিউ আকারে প্রকাশ করা যায়, এখানে পি কিউ অবশ্যই পূর্ণ সংখ্যা হতে হবে, কিউ নট ইকুয়াল 0। এটা হচ্ছে আমাদের মূলদ সংখ্যা। মূলদ সংখ্যা মানে হচ্ছে মূলদ সংখ্যাকে প্রকাশ করে কিউ দ্বারা, এটা হচ্ছে আমাদের মূলদ সংখ্যা। একক কাজ আমরা কতটুক শিখলাম আজকে, প্রথম যে চিত্রটা দেওয়া ছিল সেই চিত্রটার মাধ্যমে আমরা কতটুক শিখলাম তার উপর একক কাজ। জিরো কী ধরনের সংখ্যা? জিরো কী ধরনের সংখ্যা? 1 জোড় সংখ্যা, 2 অঋণাত্মক সংখ্যা, 3 পূর্ণ সংখ্যা। নিচের কোনটি ঠিক? ক 1 2, খ 1 3, গ 2 3, ঘ 1 2 3। 2 নম্বর প্রশ্ন হচ্ছে -15 কী ধরনের সংখ্যা? কী ধরনের সংখ্যা বলা যায়? 3 n, z, কিউকে ধারাবাহিক উপসেট আকারে লেখো। n, z, কিউকে ধারাবাহিক উপসেট আকারে লেখো। একক কাজের মধ্যে তোমাদের 3 নম্বর যে প্রশ্নটা দেওয়া আছে, এই প্রশ্নটা খুবই গুরুত্বপূর্ণ, এটা একটু মনোযোগ সহকারে তোমরা অবশ্যই ধারাবাহিকভাবে উপসেট আকারে লিখবা। এটা কোন সংখ্যাটা দ্বারা কোন সংখ্যাকে বোঝানো হয়েছে? এটা জাস্ট একটা প্রতীকী ওয়ার্ড, এন জেড কিউ। এই প্রতীকী ওয়ার্ডটা মনে রাখতে হবে, কোনটা দ্বারা কাকে ডিফাইন করা হয়েছে, কোনটা দ্বারা কোন সংখ্যা বোঝায়। এটা যদি মনে রাখতে পারো তাহলে খুব সহজেই কিন্তু তোমরা যেমন বাস্তব সংখ্যার অনেক
টার্ম দেয়, অনেক টার্ম হয়তো তোমাদের সেট ও ফাংশনের মধ্যে অন্তর্ভুক্ত হয়তো ব্যবহার করা হয় কোড আকারে, যেমন এক্স বিলংস জ্যাড, এক্স বিলংস জ্যাড, এখানে এক্সের সাথে জ্যাডের সম্পর্ক, জ্যাড মানে হচ্ছে পূর্ণ সংখ্যা, এই ধরন এরকম থাকে। যেমন এক্স বিলংস এন, এন মানে হচ্ছে সমস্ত ন্যাচারাল নাম্বারকে বোঝানো হয়েছে, এরকম থাকে। এই জন্য প্রতীকী ওয়ার্ডটা তোমরা একটু মনে রাখতে হবে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, একটি স্ক্রিনে লক্ষ্য করো, পূর্ণ সংখ্যা বাদে অন্য মূলদীয় সংখ্যার লবকে হর দ্বারা ভাগ করলে দুই ধরনের দশমিক পাওয়া যায়। পূর্ণ সংখ্যা বাদে অন্য মূলদীয় সংখ্যার লবকে হর দ্বারা ভাগ করলে দুই ধরনের দশমিক সংখ্যা পাওয়া যায়। 5/2, 5 রে যদি আমরা 2 দ্বারা ভাগ করি তাহলে পাবো 2.5, যেমন 12/5, 12/5 এটা পাবো আমরা 2.4, 31/10 এটা পাবো 3.1। এগুলো হচ্ছে সসীম দশমিক সংখ্যা বা ডেসিমেল নাম্বার। 5/2, 12/5, 31/10 এগুলো হচ্ছে আমাদের সসীম দশমিক সংখ্যা বা ডেসিমেল নাম্বার। একইভাবে হাতের ডান দিকে একটু লক্ষ্য করে স্ক্রিনে 1/3, 1/3 মানে হচ্ছে 0.333333 ডট ডট ডট। 15/7 এটা হচ্ছে 2.1428571428 ডট 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 অসংখ্য নাম্বার। 31/11 এটাকে যদি আমরা ভাগ করি আমরা পাবো 2.888888 অসংখ্য নাম্বার। 781/333 এটাকে আমরা ক্যালকুলেশন করলে পাবো 2.34534535 ডট ডট ডট। এইগুলো হচ্ছে আমাদের অসীম দশমিক সংখ্যা, অসীম দশমিক সংখ্যা রিক্রিউরিং ডেসিমেল নাম্বার। এটা অসীম, এটা কাউন্টেবল না, গণনা করা যাচ্ছে না, অসংখ্য ডট 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 দিয়ে অসংখ্য নাম্বার বোঝানো হয়েছে, এটা হচ্ছে অসীম দশমিক সংখ্যা। আর যেটা কাউন্টেবল এটা হচ্ছে আমাদের কি কাউন্ট করা যায়, সেটা হচ্ছে আমাদের সসীম দশমিক সংখ্যা। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, একটি স্ক্রিনে লক্ষ্য করো, তোমাদের তিনটে সংখ্যা ডিভাইডেড দেওয়া আছে 5/2, যেমন 2.5, 12/5 2.4, 31/10 3.1। এই ভগ্নাংশগুলোকে দশমিকের পরে একই সংখ্যার পুনরাবৃত্তি নেই। এই ভগ্নাংশগুলোতে দশমিক এর পরে একই সংখ্যার কোনো পুনরাবৃত্তি নেই। তোমরা যদি একটু লক্ষ্য করো যে তিনটা ভগ্নাংশ দেওয়া আছে, এই তিনটা ভগ্নাংশের পরে দশমিকের পরে একই সংখ্যার কোনো পুনরাবৃত্তি নেই। একই সংখ্যা বলতে যেমন 22222 বা 454545 এরকম দশমিকের পর আছে, এরকম কোনো সংখ্যার পুনরাবৃত্তি নেই। তাই এদেরকে অনাবৃত দশমিক সংখ্যা বলে। যেহেতু পুনরাবৃত্ত নেই, তাহলে এটা হচ্ছে অনাবৃত দশমিক সংখ্যা। আবার যেমন 1/3 এটা হচ্ছে 0.333333 অসংখ্য। 15/7 2.14285714 ডট 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 অসংখ্য নাম্বার। 31/11 একইভাবে অসংখ্য নাম্বার। 2.88888 অসংখ্য নাম্বার। তাহলে এই ভগ্নাংশগুলোতে দশমিকের পর একই সংখ্যার পুনরাবৃত্তি আছে। এই ভগ্নাংশগুলোতে দশমিকের পর একই সংখ্যার পুনরাবৃত্তি আছে, তাই এদেরকে আবৃত দশমিক সংখ্যা বলে। যেহেতু একই সংখ্যার পুনরাবৃত্ত আছে, এই জন্য এদেরকে আবৃত দশমিক সংখ্যা বলে। আর যদি পুনরাবৃত্ত না থাকে তাদেরকে অনাবৃত দশমিক সংখ্যা বলে। 1/3 এটাকে আমরা পাবো 0.33333। এই যে 0.3 একই সংখ্যা আমাদের জাস্ট পুনরাবৃত্ত হচ্ছে। যদি আমাদের পুনরাবৃত্ত হয়, এটাকে আমরা মনে রাখবো এই যে 0.33333, এটাকে আমি একটা কাজ করতে পারবো। এটাকে আমি এরকম 3333 না লিখে এটাকে এরকম করে লেখা যাবে 0. এটাকে আমি লিখতে পারবো টোটালটা আমরাকে 0.3 উপর একটা পয়েন্ট। দেখ, এই পয়েন্ট মানে হচ্ছে পৌনপণিক বা এটাকে আরেকটা লিখতে পারবো 0.3 উপরে একটা জাস্ট
একটা জাস্ট একটা ড্যাশ চিহ্নের মতো জাস্ট আমরা দিব। এটা হচ্ছে আমাদের পৌনপণিক। পৌনপণিক মানে হচ্ছে পুনরাবৃত্ত হচ্ছে, যেমন 3। একইভাবে 15/7 এটার দেখো 2.142857। আবার একইভাবে 142857 এটাকে আমরা এরকম করে লিখতে পারবো, এই যে 142857 এটার উপর আমরা পয়েন্ট দিয়ে লিখতে পারবো, যেমন 2.142857, যেমন 1-এর উপর একটা পয়েন্ট দিব উপরে, আর 7-এর উপর একটা পয়েন্ট বা টোটালটাকে অর দিয়ে আমরা এরকম করে লিখতে পারবো, অর 2.142857 টোটালটাকে একটা উপরে একটা মার্জিন দিয়ে অন্তর্ভুক্ত করে দেবে। এটা মানে হচ্ছে পৌনপণিক, মানে হচ্ছে একই সংখ্যা রিপিট হচ্ছে বারবার বা পুনরাবৃত্ত হচ্ছে, বা আবৃত দশমিক সংখ্যা বলে। আবার একইভাবে 781 হচ্ছে 333, সেটাকে আমরা ক্যালকুলেশন করলে পাবো 2.3453 বা এরকম আমরা পাবো 2.345345, তাহলে 345টাকে ব্লক করে দিচ্ছি দেখো। তাহলে এটাকে যা ব্লক করে দেওয়া মানে সেটাকে এরকম করে লেখা যাবে 2.345, 3-এর উপর পয়েন্ট, 5-এর উপর পয়েন্ট, বা অর এটাকে আমি টোটালটাকে 2.345 টোটালটাকে উপরে আমি জাস্ট একটা মার্জিন বা ড্যাশ চিহ্নের মতো ওটা দিয়ে দিব, পৌনপণিক চিহ্ন দিয়ে দিব। জোড়া কাজ, আমরা সকলে মিলে জোড়া কাজ করব। 25/8কে দশমিক ভগ্নাংশে প্রকাশ করো। 25/8কে দশমিক ভগ্নাংশে প্রকাশ করো। 2, 17/6কে আবৃত দশমিক ভগ্নাংশে প্রকাশ করো। 7/17/6কে আবৃত দশমিক ভগ্নাংশে প্রকাশ করো। তাহলে আমরা যদি দশমিক ভগ্নাংশ, আবৃত দশমিক, অনাবৃত দশমিক বুঝে থাকি, তাহলে খুব সহজেই আমাদের জোড়া কাজটা আমরা কমপ্লিট করতে পারবো। কোনো ভগ্নাংশের লবকে হর দ্বারা ভাগ না করে সসীম বা অসীম দশমিক সংখ্যা নির্ণয় করা যায়। কোনো ভগ্নাংশের লব বা হর দ্বারা ভাগ না করে, আমি কোনো একটা ভগ্নাংশ দেওয়া আছে, তার লব বা হর দ্বারা যদি ভাগ না করি, তাহলে এটা কি সসীম হবে না অসীম দশমিক হবে, এটা কিন্তু আমরা খুব সহজেই বলতে পারবো, খুব সহজেই নির্ণয় করতে পারবো। তার শর্টকাট একটা ফর্ম তোমরা একটু যদি লক্ষ্য করো, একটা একটা ভগ্নাংশ দেওয়া থাকবে, তার লব বা হর আমরা ভাগ ক্যালকুলেশন না করে এটা সসীম না অসীম এটা আমরা খুব সহজেই বলতে পারবো। একটু স্ক্রিনে লক্ষ্য করো, দেওয়া আছে 5/2 = 2.5, যেমন 12/5 দেওয়া আছে = 2.4। কোনো ভগ্নাংশের হরে যদি 2 বা 5 থাকে তা হবে সসীম দশমিক। কোনো একটা ভগ্নাংশে যদি 2 বা 5 থাকে তাহলে সেটা হবে সসীম দশমিক। তাহলে আমরা 2/5, যেমন 5/2 আমাদের প্রথম উপরে এক্সাম্পল দেওয়া আছে 5/2, তাহলে 2.5, তাহলে এটা হচ্ছে একটা সসীম দশমিক। যেমন 12/5, 5টা এখানে নিচে হর, এক কথায় হরে আমাদের 2 আর 5 থাকবে, সেটা হচ্ছে আমাদের সসীম। যেমন 35/4, তাহলে এই 4টাকে আমরা ভাঙাবো, উৎপাদক আকারে ভাঙাই নিব, 35 ভাগ 2 × 2, তাহলে 2 × 2 এটা হচ্ছে আমাদের সসীম, তাহলে যেহেতু 2 আছে। একইভাবে 1255 ভাগ 25, 25কে আমরা লিখতে পারি 5 × 5, তাহলে নিচে 5 আছে, তাহলে এটা আমাদের কী হবে সসীম। খুব মনোযোগ সহকারে একটু এক্সাম্পলগুলো একটু লক্ষ্য করো। যেমন 7,849কে 20 দ্বারা ভাগ করো। 20কে আমরা যদি ভাঙাই, 20কে আমরা ভাঙাইলে এরকম পাবো 4 × 5, তাহলে 4কে আমরা এরকম করতে পারি 2 × 2 × 5, তাহলে এখানে 2ও আছে 5ও আছে, তাহলে এটা অবশ্যই কী হবে সসীম হবে। আমরা ক্যালকুলেশন না করি আমরা বলতে পারবো, জাস্ট একটু যদি ফরম্যাটটা লক্ষ্য করি, শর্টকাট ট্রিক্সটা মনে রাখি, 2 বা 5 থাকলে তবে সেই সংখ্যা কি নিচে হরে যদি 2 বা 5 থাকে সেটা হবে আমাদের সসীম দশমিক ভগ্নাংশ। এখন আমাদের মনে হয়তো অনেকেরই প্রশ্ন যে অসীম কোনটা হবে, যেমন 1/3কে আমরা ক্যালকুলেশন করলে পাবো 0.333333 অসংখ্য নাম্বার। 31কে 11 দ্বারা ভাগ করলে আমরা পাবো 2.888181 ... তাহলে আমরা অসীম দশমিক ভগ্নাংশ কোনটা বলতে পারবো, যে ভগ্নাংশের হরে 2 বা 5
বাদে অন্য গুণিতক থাকে, সেটা হচ্ছে অসীম দশমিক সংখ্যা। যে ভগ্নাংশের হরে 2 বা 5 বাদে অন্য গুণিতক থাকে, 2 আর 5 বাদে অন্য কোনো গুণিতক থাকে, সেটা হচ্ছে অসীম দশমিক ভগ্নাংশ। যেমন 20/6, 20/6। যেমন 20কে যদি 6 দ্বারা ভাগ করি, 6কে আমরা এরকম লিখতে পারি 3 দুগুণে 6, এখানে 2 আছে কিন্তু অবশিষ্ট একটা অন্য একটা গুণিতক আছে, সেটা হচ্ছে 3। তাহলে এখানে যদি 3 না থেকে যদি 2 থাকতো তখন আমরা এটা হয়তো সসীম, বা 5 থাকতো তাহলে সসীম। যেহেতু অন্য একটা গুণিতক 3 আসছে তাহলে এটা অবশ্যই কী হবে? অসীম হবে। যেমন 3, আমরা একটু দেখো, ব্লক করে দিচ্ছি, ব্লক করে দিলাম, যেহেতু 3 আসে এই জন্য এটা কী হবে? আমাদের অসীম। একইভাবে 1025/240, 240কে যদি আমরা ভাঙাই আমরা এরকম করে লিখতে পারি 5 × 2 × 2 × 7। তাহলে আমরা এরকম করে লিখতে পারি 4 × 5 = 20 × 7, মানে 4কে এরকম লিখতে পারি 2 × 2 × 5, আর 7টা হচ্ছে আমাদের কি? অন্য গুণিতক। দেখো ব্লক করে দিচ্ছি, 7টা হচ্ছে আমাদের অন্য গুণিতক, এটা হচ্ছে আমাদের অসীম। এটা টোটালটা হচ্ছে আমাদের অসীম দশমিক ভগ্নাংশ। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, একটু স্ক্রিনে লক্ষ্য করো, আমরা প্রথম যেই চিত্রটা দিয়ে স্বাভাবিক সংখ্যা, মূলদ সংখ্যা, পূর্ণ সংখ্যা আলোচনা করেছি, সেই চিত্রটা যদি একটু লক্ষ্য করো, স্ক্রিনে একটু লক্ষ্য করো, সেই চিত্রটার মধ্যে একটা অংশ, আমি চিত্রটার মধ্য থেকে একটা অংশ নিয়ে আসা হয়েছে। দেখো টোটাল অংশটাকে আমরা নিয়ে আসছি, যেমন 1 2 3 4 5 0 -1 -2 1.2 2/3.8, এই টোটাল অংশটা হচ্ছে আমাদের মূলদ সংখ্যা। তাহলে স্বাভাবিক সংখ্যা থেকে মূলদ সংখ্যা বাদ দিলে যেই সংখ্যাটা থাকবে সেটা হচ্ছে অমূলদ সংখ্যা। তাহলে টোটাল মূলদটা যদি আমরা বাদ দিই, সম্পূর্ণ মূলদটা যদি আমরা বাদ দিই, তাহলে সেটা হচ্ছে আমাদের কি সংখ্যা? অমূলদ সংখ্যা। তাহলে আমরা যদি বইয়ের ভাষা একটু প্রকাশ করি, অমূলদ সংখ্যা হচ্ছে যে সংখ্যাকে p/q আকারে প্রকাশ করা যায় না, সেটা হচ্ছে অমূলদ সংখ্যা। তাহলে অমূলদ সংখ্যা আমরা পেলাম উপরের চিত্রে যদি লক্ষ্য করো, √5, √2, √15, এটা হচ্ছে আমাদের অমূলদ সংখ্যা। অমূলদ সংখ্যার উদাহরণ, আরও কিছু উদাহরণ যদি দেখি, √2, √10, এদেরকে দুটি পূর্ণ সংখ্যার অনুপাত আকারে প্রকাশ করা যায় না। এই √2, √5, √7 এগুলা কখনোই পূর্ণ সংখ্যার অনুপাত আকারে প্রকাশ করা যায় না, সেটা হচ্ছে অমূলদ সংখ্যা। তাহলে মূলদ সংখ্যা হচ্ছে যেই সংখ্যাটা p/q আকারে প্রকাশ করা যায় সেটা হচ্ছে মূলদ সংখ্যা, কিন্তু শর্ত হচ্ছে অবশ্যই q ≠ 0 আর p/q দুটি সহমৌলিক সংখ্যা, p এবং q দুটি সহমৌলিক সংখ্যা হতে হবে। দলীয় কাজ, নিচের সংখ্যাগুলো থেকে সসীম ও অসীম দশমিক সংখ্যা আলাদা করো। আমাদের কতগুলো সংখ্যা দেওয়া আছে? 44/24, 5/3, 15/4, 52/12, 125/20, 69/10, 7/2, তারপর হচ্ছে 35/21, 1024/192। আমরা জাস্ট দুইটা জিনিস মনে রাখবো, নিচের হরে যদি আমাদের 5 এবং 2 গুণিতক থাকে সেটা হচ্ছে আমাদের সসীম ভাঙানোর পর, আর যদি অন্য কোনো গুণিতক আসে তাহলে সেটা হবে আমাদের কি? অসীম। এটা যদি এই ট্রিক্সটা যদি মনে রাখি, আমরা ক্যালকুলেটর ছাড়াই আমরা বলতে পারবো কোনটা সসীম কোনটা অসীম। এখনকার হয়তো আমরা অনেক শিক্ষার্থী আছি যারা পুরোপুরি ক্যালকুলেটরের উপর নির্ভরশীল। ক্যালকুলেটর ছাড়া কিন্তু তোমার হয়তো তুমি যখন উচ্চ শিক্ষায় যাবা তখন কিন্তু ক্যালকুলেটর ব্যবহারটা কিন্তু তোমার নিষিদ্ধ, বা ক্যালকুলেটর ব্যবহার করা যায় না। যেমন বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা যখন অনেকে দেয় তারা কিন্তু ক্যালকুলেটর ইউজ করতে পারে, তখন কিন্তু এই জিনিসগুলো, এই ট্রিক্সগুলো যদি তুমি মনে রাখতে পারো তাহলে তোমার জন্য কিন্তু তোমার ভবিষ্যৎ জীবনটার জন্য তোমার খুব সুন্দর সহায়ক হবে এই ট্রিক্সগুলো। তো এটা তোমার মাথায় রাখতে হবে যে সসীম কোনটা অসীম কোনটা ক্যালকুলেটর ছাড়া আমরা প্র্যাকটিস করব, তাহলে তোমরা খুব সহজেই অ্যান্সার করতে পারবা। তোমরা বাসায় একটু মনোযোগ সহকারে এটার কাজ করবা। আজকের লেকচারের আলোকে তোমাদের বাড়ির কাজ হলো সংখ্যার প্রকারভেদে একটি ফ্লোচার্ট তৈরি করবা। আজকের লেকচারের বাড়ির কাজ হলো সংখ্যার প্রকারভেদে একটি ফ্লোচার্ট তৈরি করবা।
আজকে আমরা লেকচারে সংখ্যার কতগুলা ধরন পেলাম, কি কি সংখ্যা পেলাম, এই সংখ্যার প্রকারভেদের উপর তোমরা নিজের একটা ফ্লো চার্ট তৈরি করবা। এই ফ্লো চার্টটা একটু বাসায় হাতে কলমে প্র্যাকটিস করবা। ফ্লো চার্টের সাথে চেষ্টা করবা প্রত্যেকটা সংখ্যা যখন আসবে তার সাথে একটা করে উদাহরণ সেট করতে। তাহলে তোমরা অবশ্যই হয়তো নিজের কাছে এটা মনে হবে যে না, তোমাদের পুরোপুরি লেকচারটা আয়ত্ত হয়েছে। যদি এক্সাম্পল, তোমরা অনেকে আছো যে হয়তো ডেফিনেশন পারো বা সংখ্যা পারো, মানে সংজ্ঞা বলতে পারো, কিন্তু উদাহরণ বলতে পারো না, তাহলে তারা কিন্তু, তাদের জন্য কিন্তু বিপজ্জনক। কারণ তোমাদের এইখান থেকে কোনো সংখ্যা আসবে না, কোনো সংজ্ঞা আসবে না বা ডেফিনেশন আসবে না, এখান থেকে অবশ্যই আসবে তোমাদের উদাহরণ। যে এরকম প্রশ্ন করবে, নিচের কোনটি মূলদ সংখ্যা, নিচের কোনটি অমূলদ সংখ্যা, এইরকম কোশ্চেন থাকবে। মূলদ সংখ্যার অপর নাম কি? যেমন মূলদ সংখ্যার অপর নাম হচ্ছে রেশনাল নাম্বার, অমূলদ সংখ্যার অপর নাম কি? ইরেশনাল নাম্বার। এটা তোমার মনে রাখতে হবে। এই ছিল তোমাদের আজকের মতো লেকচার। তোমরা সকলে ভালো থেকো, নিরাপদ দূরত্ব থেকো, স্বাস্থ্যবিধি মেনে চলো, প্রতিদিন অন্তত পক্ষে 2 ঘন্টা পড়াশোনা করার চেষ্টা করো। খুদা হাফেজ।